ফিলিস্তিনের গাজার খান ইউনুসের বর্জ্যের স্তূপের পাশে ঠাঁই, বাস্তুচ্যুত মানুষের নেই স্যানিটেশন ব্যবস্থা, মানবিক বিপর্যয় চরমে। আবারও কোনো সমঝোতা ছাড়াই শেষ হলো রাশিয়া ইউক্রেন যুদ্ধ, অবসানের শান্তি আলোচনা, নির্ধারিত হয়নি ট্রাম্প পুতিন বৈঠক। আফগানিস্তান সহ 19 দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড দেয়া বন্ধ, 2 সেনার উপর হামলার কারণে ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত। এবং ভেনেজুয়েলায় যে কোনো সময় হামলা চালাবে যুক্তরাষ্ট্র, জানালেন ডোনাল্ড ট্রাম্প। মাদক সাম্রাজ্যের অবকাঠামোই হবে হামলার লক্ষ্যবস্তু। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি হাবিবা আফরোজ। ফিলিস্তিনের গাজার দক্ষিণে খান ইউনুসে যুদ্ধের ভয়াবহতা পেরিয়ে নতুন করে বাঁচার আশ্রয় খুঁজতে গিয়ে বাস্তুচ্যুত মানুষের ঠাঁই হয়েছে বর্জ্যের স্তূপের পাশে। দুর্গন্ধে ভরা এসব অস্থায়ী ক্যাম্পে প্রতিদিনই বাড়ছে প্রাণঘাতী দূষণ। ক্ষুধা আর রোগবালাইকে সঙ্গী করে সেখানে আশ্রয় নেয়া মানুষ পড়েছে চরম মানবিক বিপর্যয়ে। স্যানিটেশন ব্যবস্থা ধ্বংস হওয়ার পরিস্থিতি আরও ভয়াবহ হচ্ছে। সেখানে থাকা লাখো ফিলিস্তিনির দুর্দশার আরও বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। যুদ্ধের দীর্ঘায়িত মানবিক সংকটে গাজার বাস্তুচ্যুত মানুষ আজ জীবনযুদ্ধ লড়ছে এসব বর্জ্যের স্তূপের পাশে, যেখানে প্রতিদিনই বাড়ছে মৃত্যু ঝুঁকি, কমছে মানবিক মর্যাদার অধিকার। সাম্প্রতিক যুদ্ধের তাণ্ডবে ঘরবাড়ি হারিয়ে গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনুস এলাকার এসব অস্থায়ী ক্যাম্পে ঠাঁই নিয়েছেন লাখো মানুষ। এরই মধ্যে অনেক পরিবার আশ্রয় নিয়েছে এ বর্জ্যভূমির ঠিক পাশেই, যেখানে প্রতিদিন জমা হচ্ছে হাজার হাজার টন আবর্জনা। আপনি দেখছেন তাঁবুটা কোথায় স্থাপন করা হয়েছে, একদম আবর্জনার ওপরেই। আমরা এমন একটা জায়গা চাই যেখানে মানুষের মতো বসবাস করা যায়, মানুষের উপযোগী সম্মানজনক একটা স্থান। আমি মানুষ, গরু বা কোনো পশু নই যে আবর্জনার ওপর বসবাস করব। হাঁপানি, ত্বকের রোগ ও সংক্রমণেই বেশি ভুগছে ক্যাম্পের শিশুরা। চিকিৎসার সুবিধা প্রায় নেই বললেই চলে। খাবার ও বিশুদ্ধ পানির সংকটে প্রতিটি পরিবার এখন বাঁচার সংগ্রামে দিন পার করছে। দেখুন, বাচ্চারা আবর্জনার উপর দাঁড়িয়ে আছে, যা পাচ্ছে তাই কুড়িয়ে নিচ্ছে, যেন রান্না করে কিছু খেতে পারে। এটাই আমাদের বাস্তবতা, ভয়াবহ দুঃসহ এক বাস্তবতা যার মধ্যে আমরা প্রতিদিন বাঁচার চেষ্টা করছি। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এই এলাকাটি এখন প্রাণঘাতী ও বিপজ্জনক দূষণের ঝুঁকিতে আছে। খান ইউনুস পৌরসভার মুখপাত্র বলেন, ইসরায়েলি হামলায় 24টিরও বেশি স্যানিটেশন যান ধ্বংস হয়ে যাওয়ায় বর্জ্য অপসারণ কার্যক্রম প্রায় অচল। দুর্গন্ধ, বিষাক্ত ধোঁয়া ও দূষিত পানি মানুষের দৈনন্দিন জীবনে ভয়াবহ হুমকি সৃষ্টি করছে। সামগ্রিকভাবে শহরের পরিস্থিতি এখন নাজুক। বাস্তুচ্যুত মানুষের তাঁবুর পাশে মানবিক করিডোরে প্রতিদিন 400 টনের বেশি বর্জ্য জমছে। আশঙ্কা করা হচ্ছে এই বর্জ্য থেকে নির্গত বিষাক্ত তরল মাটি ভেদ করে ভূগর্ভস্থ জলাধারে পৌঁছাতে পারে, আর এতে মারাত্মকভাবে দূষিত হতে পারে এখানকার পানি। বিশেষজ্ঞরা বলছেন, বর্জ্যভূমির কাছে দীর্ঘদিন মানুষ বসবাস করলে রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে, যাতে এসব মানুষের মৃত্যুও হতে পারে। ইমতিয়াজ আহমেদ, আরটিভি। ফিলিস্তিনের নেলসন ম্যান্ডেলা খ্যাত মারওয়ান বারঘৌতির মুক্তির দাবিতে খোলা চিঠিতে আবেদন জানিয়েছেন বিশ্ববিখ্যাত 200 ব্যক্তি। সাংস্কৃতিক, শিল্প, রাজনৈতিক ব্যক্তিত্ব সহ অনেক বিখ্যাত ব্যক্তিরা বারঘৌতির এই নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন। তারা জাতিসংঘ এবং বিশ্বের সরকারগুলোর কাছে বারঘৌতির মুক্তি নিয়ে কাজ করার আহ্বান জানান। মনে করা হয় তিনিই একমাত্র ব্যক্তি যে দ্বিরাষ্ট্র সমাধান প্রক্রিয়ায় গতি আনতে পারবেন এবং ফিলিস্তিনিদের বিভিন্ন উপগ্রুপের মধ্যে ঐক্য স্থাপনের সক্ষম। এখন পর্যন্ত 23 বছর ধরে ইসরায়েলি কারাগারে বন্দী রয়েছেন এই ফিলিস্তিনি নেতা। গ্রেপ্তার হওয়ার সময় বারঘৌতি ছিলেন নির্বাচিত পার্লামেন্ট সদস্য। দীর্ঘ কারাবাসের পরও তিনি ফিলিস্তিনের মধ্যে সবচেয়ে জনপ্রিয় নেতা মনে করা হয়। আবারও কোনো সমঝোতা ছাড়াই শেষ হলো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রতিনিধি দলের মধ্যকার বৈঠক। যুক্তরাষ্ট্রের কিছু প্রস্তাব কম বেশি গ্রহণযোগ্য মনে হলেও সেগুলো নিয়ে আরও আলোচনার প্রয়োজন। এছাড়াও কিছু প্রস্তাব
রাশিয়ার জন্য গ্রহণযোগ্য নয়, এমনটাই মন্তব্য করেছেন ক্রেমলিনের সহযোগী ইউরি উশাকভ। এছাড়াও রুশ প্রেসিডেন্ট পুতিন এবং মার্কিন প্রেসিডেন্টের মধ্যে কোনো বৈঠক এখনও নির্ধারিত হয়নি বলেও জানান তিনি। আর জানাচ্ছেন ইমরুল হাসান। রাশিয়া ইউক্রেন যুদ্ধের সমাপ্তি টানতে মার্কিন প্রেসিডেন্টের চেষ্টা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় পুতিন এবং মার্কিন প্রতিনিধি দল ভূখণ্ড সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেছেন। যদিও সাম্প্রতিক আলোচনায় ইউক্রেন ইস্যুতে কোনো সমঝোতা হয়নি বলে মস্কোয় সাংবাদিকদের জানিয়েছেন ক্রেমলিনের সহযোগী ইউরি উশাকভ। পুতিন এবং মার্কিন প্রতিনিধি দল ভূখণ্ড সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেছেন বলে নিশ্চিত করেছেন উশাকভ। সেগুলো ছাড়া এই সংকটের সমাধান নেই বলেও ইঙ্গিত দেন তিনি। এছাড়া এই আলোচনার অগ্রগতির উপর ট্রাম্প ও পুতিনের বৈঠক নির্ভর করছে বলে জানিয়েছেন ক্রেমলিনের সহযোগী ইউরি উশাকভ। এর আগে রুশ রাষ্ট্র রেডিও মায়াক জানিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন আলোচক স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের বৈঠক 2 ঘন্টা ধরে চলে। আর বৈঠকের আগে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, এই আলোচনার কোনো সময়সীমা নেই এবং যতক্ষণ প্রয়োজন তারা কথা বলবেন। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের বৈঠকের পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সংকেতের অপেক্ষায় রয়েছে কিয়েভ। এছাড়া যুক্তরাষ্ট্রের বার্তা অংশীদারদের সঙ্গে ন্যায্যভাবে মিলে গেলে ইউক্রেন মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসবে বলে জানায় জেলেনস্কি। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য প্রস্তুত বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন আলোচক স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের মধ্যে বৈঠক খুবই ফলপ্রসূ, গঠনমূলক এবং বিষয়বস্তুনিষ্ঠ ছিল বলে জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ। ইউক্রেন সংকটের দীর্ঘমেয়াদী শান্তিপূর্ণ সমাধান অর্জনের জন্য ভবিষ্যতে যৌথ কাজের সম্ভাবনা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার সুযোগ ছিল। আর বৈঠকের পর এক্সে পোস্ট করা এক টুইটে পুতিনের প্রতিনিধি কিরিল দিমিত্রেভ শান্তির প্রতীক কবুতরের ইমোজির পাশে প্রোডাক্টিভ শব্দটি ব্যবহার করেন। এখন অপেক্ষা শুধুই ফলাফলে। ইমরুল হাসান, RTV। আফগানিস্তান, মিয়ানমার ও ভেনেজুয়েলা সহ বিশ্বের 19 দেশের নাগরিকদের জন্য গ্রিন কার্ড নাগরিকত্ব দেয়া বন্ধ করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, এসব দেশের নাগরিকরা আর যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড ও নাগরিকত্ব পাবে না। জাতীয় সাধারণ মানুষের নিরাপত্তার কথা ভেবেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান ট্রাম্প। এদিন মন্ত্রিসভার বৈঠকে সোমালিয়ার শরণার্থীদের বিরুদ্ধে সবচেয়ে বেশি বিষোদ্গার করেন ট্রাম্প। মার্কিন সরকারের অফিসিয়াল বিবৃতিতে 19 দেশের অভিবাসন কার্যক্রম বন্ধের কারণ হিসেবে ন্যাশনাল গার্ডের 2 সেনার উপর হামলার বিষয়টি উল্লেখ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয়বার ক্ষমতা গ্রহণের পর অভিবাসীদের উপর আরও বেশি কঠোর নীতি নিয়েছেন। ধাপে ধাপে অভিবাসন আইন প্রয়োগে বহুমুখী কৌশল বেছে নেন ট্রাম্প। ফলে দেশটিতে থাকা অভিবাসীরা মানসিক ও আর্থিক চাপের মুখে পড়েছেন। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালেক। ট্রাম্পের নির্বাচনী ইশতেহারে ছিল আমেরিকা ফার্স্ট নীতি। এই নীতির মূল লক্ষ্যই ছিল তার নিজ দেশের বাসিন্দাদের সর্বোচ্চ মূল্যায়ন করা। তাই দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই অভিবাসীদের চাপে রাখতে নানা পদক্ষেপ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রেমিটেন্স কর আরোপ, H-1B ভিসা, এমনকি গোল্ড কার্ডের মতো সিদ্ধান্ত নিয়েছেন। সম্প্রতি হোয়াইট হাউসের কাছে ন্যাশনাল সিকিউরিটি ফোর্সের 2 সদস্যকে হামলার ঘটনায় আবারও আলোচনায় এসেছে অভিবাসন সংক্রান্ত আলাপ। এই হামলায় জড়িত অভিযোগে আটক হয়েছেন একজন আফগান ব্যক্তি। এই ঘটনার পর আফগানিস্তানের উপর নতুন করে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ সব ধরনের আশ্রয় আবেদনের সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। জাতীয় নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় ট্রাম্প দেশগুলোর অভিবাসীদের গ্রিন কার্ড পর্যালোচনার ঘোষণা দিয়েছেন। এছাড়া আফগানিস্তান, মিয়ানমার, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান, ইয়েমেন, ভেনেজুয়েলা সহ 19 দেশকে কালো তালিকায় ফেলা হয়েছে।
ট্রাম্প তার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে বৃহত্তম অভ্যন্তরীণ নির্বাচন অভিযান শুরু করেছে, যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম। এর অংশ হিসাবে দেশব্যাপী অভিযান চালিয়ে অভিবাসীদের বহিষ্কার করা হচ্ছে। এ ব্যাপারে কেন্দ্রীয় রাজ্যগতভাবে সরকারি কর্মকর্তাদের ক্ষমতা বাড়ানো হয়েছে। ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির কারণে যুক্তরাষ্ট্রে প্রায় 2 লাখ ইউক্রেনীয় আইনি অনিশ্চয়তার মুখে পড়েছে। এর মধ্যে প্রযুক্তিকর্মী, স্কুল শিক্ষক ও কলেজ শিক্ষার্থী সহ অনেকেই হুমকির মুখে পড়েছেন। অন্যদিকে অভিবাসন আইন প্রয়োগের জন্য বেশ কয়েকটি সংস্থার কর্তৃত্ব বাড়ানো হয়েছে। হোমল্যান্ড সিকিউরিটি সীমান্ত অপরাধ মোকাবেলায় 50টি রাজ্যে টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দিয়েছেন। এছাড়া প্রশাসন অভিবাসী আইন প্রয়োগের ক্ষেত্রে আইসির ক্ষমতা আরও বাড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছে, অভিবাসী আইন প্রয়োগে ট্রাম্প মূলত বাইডেন প্রশাসনের বিপরীতে অবস্থান নিয়েছে। সিরাকিউজ বিশ্ববিদ্যালয়ের গবেষণা মতে 2025 সালের জানুয়ারি থেকে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত 65,000-এরও বেশি অভিবাসী আটক বা নজরদারিতে রাখা হয়েছে। এছাড়া মার্কিন কাস্টমস বা সীমান্ত সুরক্ষা পরিসংখ্যান অনুসারে যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিম সীমান্তে 1970 সালের পর থেকে অভিবাসী প্রবেশ সর্বনিম্ন স্তরে পৌঁছেছে। ট্রাম্পের অভিবাসন বিরোধী নীতির সমালোচনা করেছেন আইন বিশেষজ্ঞ ও অধিকার কর্মীরা। তাদের ভাষ্যে, ট্রাম্প প্রশাসনের আক্রমণাত্মক কৌশল অভিবাসীদের যথাযথ সুরক্ষা ক্ষুণ্ণ করছে। এর মাধ্যমে ট্রাম্প তার ক্ষমতার অপব্যবহার করছেন বলেও তারা মনে করছেন। আব্দুল মালেক, RTV। ভেনেজুয়েলায় যে কোনো সময় হামলা চালাবে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে তথ্য জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলার ভেতরে থাকা মাদক সাম্রাজ্যের অবকাঠামোই হবে হামলার লক্ষ্যবস্তু। ট্রাম্পের দাবি, ভেনেজুয়েলার মাদক কারবারিরা বিপুল ফেন্টালিন উৎপাদন করে তা যুক্তরাষ্ট্রে পাঠায়, যেগুলো সেবন করে প্রতি বছর মৃত্যু হয় হাজারো মার্কিনের। ডোনাল্ড ট্রাম্প বলেন, শুধুমাত্র গত বছরই এই মাদকের কারণে যুক্তরাষ্ট্রে 2 লাখ মানুষের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রে তুষারজনিত বিপজ্জনক আবহাওয়ার পরিস্থিতির কারণে স্টেটের উত্তর পশ্চিমাঞ্চলীয় 5টি কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার এই ঘোষণা দেন নিউ জার্সির গভর্নর ফিল মার্ফি। তিনি জানান, তুষারপাত, শিলাবৃষ্টি ও বরফ বৃষ্টি সড়কে ভ্রমণ ও নিরাপত্তায় প্রভাব ফেলতে পারে। জানান, এই কারণেই হান্টার, ডন, মরিস, প্যাসেইক, সাসেক্স ও ওয়ারেন কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা দেওয়া হয়েছে। এ সময় গভর্নর এসব কাউন্টির সব চালককে সতর্ক ও সজাগ থাকার পাশাপাশি সব ধরনের নিরাপত্তা বিধি মেনে চলার তাগিদ দিয়েছেন। বরফ শীতল আবহাওয়া পরিস্থিতি মোকাবেলায় রাত্রিকালীন দায়িত্বের জন্য ক্রুদের প্রস্তুত করেছে নিউ জার্সি ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশন। এদিকে নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল আপস্টেট নিউ ইয়র্কের বাসিন্দাদের বেশিরভাগ অংশে মৌসুমের প্রথম বড় ধরনের তুষারপাতের জন্য প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছেন। ঘূর্ণিঝড় ও ভারী বৃষ্টিতে থাইল্যান্ড ও ইন্দোনেশিয়া সহ এশিয়ার 4 দেশে বন্যায় নিহত হয়েছে অন্তত 1250 জন। এখনও নিখোঁজ রয়েছেন অনেকেই। বন্যায় সবচেয়ে বেশি প্রাণহানি ও ক্ষতি হয়েছে ইন্দোনেশিয়ায়। সেখানে নিহত হয়েছে অন্তত 659 জন। প্রতিকূল আবহাওয়ার কারণে দুর্গম এলাকায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। ধারণা করা হচ্ছে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার ও পুনরুদ্ধার কার্যক্রম চালাতে কয়েক সপ্তাহ পর্যন্ত লাগতে পারে। বায়ু দূষণে আজ সকালেও শীর্ষ অবস্থান করছে ভারতের রাজধানী নয়াদিল্লি। আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান IQER-এর তথ্য বলছে 266 স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথম অবস্থানে নয়াদিল্লি। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের আরেক রাজ্য কলকাতা। কলকাতার স্কোর 226। বায়ুমানে আজ ঢাকার স্কোর 223, যা খুব অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয়। এমন অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যান্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথেই সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।